আসীন করেছেন, তারা কি সেই অনুদান, আপনার আনুগত্য কিংবা আপনি যে তাদেরকে পুরস্কৃত করেছেন তার বিনিময়ে তারা আজকে নির্বাচন সহ বিভিন্ন জায়গায় রাষ্ট্রের যে সাংবিধানিক কর্তব্য সেইটা লঙ্ঘন করে জনগণের অধিকার হরণ করে আপনাকে সুবিধা দিচ্ছেন কিনা, এই ব্যাখ্যা আপনাকে দিতে হবে। আমরা জানি আপনারা এগুলো দিতে পারবেন না বলেই আজকে আল জাজিরার রিপোর্ট মিথ্যা, কোনটা কিন্তু বিরোধিতা করতে পারছে না। ঘটনাগুলোর স্পষ্ট বিরোধিতা আমরা প্রাতিষ্ঠানিকভাবে জানতে চাই। বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, রাষ্ট্রের প্রতিষ্ঠান, জনগণের ট্যাক্সের পয়সায় এই সেনাবাহিনী চলে। কাজেই একজন ব্যক্তি যদি ক্ষমতার অপব্যবহার করেন, তাকে রক্ষার জন্য এই প্রতিষ্ঠান ঝামেলা করবে, সেটা আমরা চাই না। আমরা চাই প্রতিষ্ঠানের মর্যাদা থাকবে, কোন ব্যক্তি যদি অন্যায় করে তাকে শাস্তি দেওয়া হবে। কাজেই আমরা আপনাদের প্রাতিষ্ঠানিক ব্যাখ্যা শুনতে চাই। মৌলানা ভাসানী তিনি বলেছেন স্বায়ত্ত শাসন প্রশ্নে তার অবস্থান কি। তিনি বলেছেন এই যে পাকিস্তান যে সেন্টো চুক্তি করেছে, মানে বাগদাদ প্যাক্ট, এবং যে সিয়াটে চুক্তি করেছে, এই সব চুক্তি পাকিস্তানের দাসত্বের নামান্তর, এবং আওয়ামী লীগ যে পাকিস্তানের এখন রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করছে, তারা ক্ষমতায় থাকতে এইরকম অনুভূতি গ্রহণ করতে পারে না। সেটা আওয়ামী লীগের আদর্শের বিরোধী, তার রাজনৈতিক অবস্থানের বিরোধী, গৃহীত লাইনের বিরোধী। সরওয়ার্দী সাহেব আরেকটা দিশা ঠিক করে দিয়েছেন। দুই প্রশ্নেই বলেছেন তিনি ক্ষমতায় যাওয়ার মধ্যে দিয়ে 98% স্বায়ত্ত শাসন হয়ে গেছে। তার মানে জনগণের অধিকার আসলে তার কোনো বিষয় না। উনি ক্ষমতায় গেলেই জনগণের সব অধিকার হয়ে যায়, এটা মনে রাখবেন। কিন্তু আমি ক্ষমতায় গেলেই সব হয়ে যায়, আসলে মানুষ পাইল কিনা এটা কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার না। আপনি খেয়াল করে দেখবেন স্বাধীন বাংলাদেশে কিন্তু সেই রাজনীতির সূচনা হয়েছে। 72 সালে যখন তারা ক্ষমতা গ্রহণ করলেন, ঠিক সরওয়ার্দী সাহেবের লাইন, তারা ক্ষমতায় এসেছেন, কাজেই সমস্ত গণমানুষের অধিকার অর্জন হয়ে গেছে, স্বাধীনতা আমরা পেয়ে গেছি। কিন্তু আমরা দেখলাম 72 সালে যে সংবিধান প্রণীত হলো, তাতে গণমানুষের অধিকার এক হাতে দিয়ে আরেক হাতে কেড়ে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। কোন গণমানুষের অধিকার একটাও এই সংবিধানে আইন দ্বারা বলবৎযোগ্য নয়। আজকে 50 বছর আমরা উদযাপন করতে যাচ্ছি। 50 বছর পরে এসে যখন আমরা আলোচনা করছি বাংলাদেশ রাষ্ট্রের গতিমুখ কি, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র নাকি শক্তিধর রাষ্ট্রগুলোর পায়রানি করা, দালালি করা, গদি টিকিয়ে রাখার জন্য তাদের কাছে দেশের স্বার্থ বিকিয়ে দেওয়া, সেইটাই কি বাংলাদেশের ভবিষ্যৎ হয় নাই? এইটা এমনি আকাশ থেকে আসে নাই। ওই যে হোসেন শহীদ সরওয়ার্দী সাহেব, যিনি বাংলার রাজনীতিতে সার্বভৌমত্বের প্রশ্নটাকে লক্ষ্য করেছিলেন, ক্ষমতা নিয়ে ভুলে গিয়েছিলেন, আপোষকে প্রধান করে তুলেছিলেন। মৌলানা ভাসানী, যিনি সার্বভৌমত্বের প্রশ্নটাকে প্রধান করে তুলেছিলেন, গুরুত্বপূর্ণ করে তুলেছিলেন। আওয়ামী লীগের রাজনৈতিক বাস্তবতা সেই সময় দলের ভিতরে যেভাবে দ্বন্দ্ব দাঁড়িয়েছে, তাহলে দল থেকে এই ধরনের একটি সম্মেলন ডাকার ব্যাপারে তিনি নিজেও আগ্রহী ছিলেন না, সম্ভব ছিল কিনা সেটা একটা বড় প্রশ্ন। কিন্তু সম্মেলন ডাকা হয়েছে। সেই সম্মেলন একদিকে যেমন রাজনৈতিক সম্মেলন ছিল, আরেক দিক থেকে এটা একটা সাংস্কৃতিক সম্মেলন ছিল, ঘোষিত ভাবেই ছিল। তিনি পাকিস্তান সাংস্কৃতিক সম্মেলন কিংবা পূর্ব পাকিস্তান সাংস্কৃতিক সম্মেলনের ঘোষণা দিয়েছিলেন। আবার একই সাথে ওই সম্মেলনে যে আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন হবে, 2 দিন ধরে যে কাউন্সিল অধিবেশন হবে, সেটার ঘোষণা কিন্তু পরিষ্কারভাবে ছিল বলেই সেই সময় আওয়ামী লীগের অন্যতম নেতা হোসেন শহীদ সরওয়ার্দী, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি সহ পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী আতাউর রহমান খান সহ আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ, সব মন্ত্রী, সবাই তো উপস্থিত ছিল। তাহলে এই যে দুটো দিক এটার মধ্যে ছিল, সেই বাস্তবতাটা খুব গুরুত্বপূর্ণ ছিল। যে কি কারণে এটা মানে আনুষ্ঠানিক ভাবে আওয়ামী লীগের সম্মেলন না হলেও আওয়ামী লীগের সম্মেলন হয়েছিল, আবার কেনই বা আওয়ামী লীগের আনুষ্ঠানিক সম্মেলন ছিল না? মৌলানা ভাসানী বুঝতে পেরেছিলেন যে সংগ্রামের ভেতর দিয়ে আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়েছে এবং সেটা আওয়ামী লীগে পরিণত হয়েছে, এবং সেইটা পাকিস্তানের, সমগ্র পাকিস্তানের এবং বিশেষভাবে পূর্ব পাকিস্তানের, মানে পূর্ব বাংলার জনগণের মুক্তির লড়াই যেভাবে গড়ে তুলতে চাইছিল, গণমানুষের রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে আওয়ামী লীগ যেভাবে গড়ে উঠছিল,
মৌলানা ভাসানীর নেতৃত্বে হোসেন শহীদ সোহরাওয়ার্দী সাহেব ক্ষমতায় গিয়ে আওয়ামী লীগের সেই চরিত্র রক্ষা করছেন না। এটা খুবই স্পষ্ট ব্যাপার ছিল, যার ফলে আওয়ামী লীগের যে ঘোষণা 55 সালের সম্মেলনে আওয়ামী লীগের গৃহীত যে প্রস্তাব স্বায়ত্তশাসন প্রশ্নে এবং সামরিক চুক্তি প্রশ্নে, ক্ষমতায় গিয়েই সোহরাওয়ার্দী সাহেব আওয়ামী লীগের সেই ঘোষণা থেকে সরে গেলেন। এই সরে যাওয়া গণমানুষের রাজনৈতিক দল হিসেবে সেই সময় আওয়ামী লীগের যে ভূমিকা, সেই ভূমিকা থেকেই সরে যাওয়ার নাম ফলে মৌলানা সাহেব সেটার বিরোধিতা করলেন। তিনি বুঝলেন এই যে গণমানুষের রাজনৈতিক প্রতিষ্ঠান আওয়ামী লীগ, তাকে যদি সেই স্রোতে রাখতে হয়, এই লড়াই একটা জাগরণ হিসেবে আনতে হবে। সেই জাগরণের প্রকাশ হিসাবে এই সম্মেলন হতে হবে এমন এক সম্মেলন যেটা কেবলমাত্র দলের ভেতরকার আলোচনা নয়, দলের ভেতরে একটা নীতি নির্ধারণী প্রশ্নে ভোটাভুটি নয়, এটা একটা গণমানুষের জাগরণ। সেই গণমানুষের জাগরণ হিসেবেই তিনি সেইভাবে সম্মেলনের কল্পনা করেছিলেন। সেই কল্পনার কারণেই তাকে একই সাথে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক দুই পথই অবলম্বন করতে হয়েছিল। সেই সম্মেলন যে হয়েছে সেখানে সিদ্ধান্ত হয়নি, আলোচনা হয়েছে। তিনি আসসালামু আলাইকুম জানিয়েছেন, তিনি বলেছেন স্বায়ত্তশাসন প্রশ্নে তার অবস্থান কি, তিনি বলেছেন এই যে পাকিস্তান যে সেন্টো চুক্তি করেছে, মানে বাগদাদ প্যাক্ট, এবং যে সিয়াটে চুক্তি করেছে, এই সব চুক্তি পাকিস্তানের দাসত্বের নামান্তর, এবং আওয়ামী লীগ যে পাকিস্তানের এখন রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করছে, তারা ক্ষমতায় থাকতে এইরকম অনুমতি গ্রহণ করতে পারে না। সেটা আওয়ামী লীগের আদর্শের বিরোধী, তার রাজনৈতিক অবস্থানের বিরোধী, গৃহীত লাইনের বিরোধী। এই বিষয়ে ভোটাভুটি হয়নি, ভোটাভুটি হয়েছে তারপরে, অনেক পরে, যে ভোটাভুটি থেকে শেষ পর্যন্ত ভাঙনের সূত্রপাত হয়েছে। কিন্তু আমি এই দুটো দিকই আনতে চাই যে বাংলাদেশের রাজনীতির দুটো পথ ঠিক হয়ে গিয়েছিল। একটা হচ্ছে গণমানুষের অধিকার, তার জন্য স্বায়ত্তশাসন এবং স্বাধীনতা, মর্যাদা, এবং মর্যাদা কেবল জনগণের নয়, জনগণের মর্যাদা কখন রক্ষা হয়? যখন একটা রাষ্ট্র হিসেবে অপর রাষ্ট্রের সাথে সম্পর্কের ক্ষেত্রে রাষ্ট্র মর্যাদাকর জায়গায় থাকে। কাজেই রাষ্ট্রের সার্বভৌমত্ব খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাষ্ট্র অপর রাষ্ট্রের অনুগত হবে, তার দালালে পরিণত হবে, নাকি নিজের মর্যাদা দিয়ে দাঁড়াবে? কেন তার সাথে সম্পর্ক আছে ওই রাষ্ট্রের নাগরিকের মর্যাদার বিষয়। এই দুই প্রশ্নে মৌলানা ভাসানী রাজনৈতিক দিশা ঠিক করেছিলেন। সোহরাওয়ার্দী সাহেব আর একটা দিশা ঠিক করে দিয়েছেন। দুই প্রশ্নেই বলেছেন তিনি ক্ষমতায় যাওয়ার মধ্যে দিয়ে 98% স্বায়ত্তশাসন হয়ে গেছে। এর অর্থ কি? এর আগে যখন বললেন 56 সালের যে সংবিধান তৈরি হচ্ছে সেইখানে পূর্ব বাংলার মানুষের স্বায়ত্তশাসনের দাবির লেশমাত্র নাই, সেই তিনি আবার ক্ষমতায় যাওয়া মাত্রই তিনি সেপ্টেম্বর মাসের মধ্যে প্রধানমন্ত্রী হলেন, সাথে সাথে বলে ফেললেন 98% স্বায়ত্তশাসন হয়ে গেছে। তার মানে জনগণের অধিকার আসলে তার কোনো বিষয় না। উনি ক্ষমতায় গেলেই জনগণের সব অধিকার হয়ে যায়, এটা মনে রাখবেন। কিন্তু আমি ক্ষমতায় গেলেই সব হয়ে যায়, আসলে মানুষ পাইল কিনা এটা কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার না। আপনি খেয়াল করে দেখবেন স্বাধীন বাংলাদেশে কিন্তু সেই রাজনীতির সূচনা হয়েছে। আমি আর কথা বাড়াবো না। তাহলে এইটা একদিকে, আর পাক মার্কিন ব্যাপারটা তো হচ্ছে বলে দিলেন 0 + 0 = 0। আমেরিকা দুনিয়ার সবচেয়ে শক্তিধর, তার সাথে যুক্ত হলেই নাকি আমাদের লাভ, আর বাকিদের সাথে যুক্ত হলে কোনো লাভ নাই, তাতে 0ই নাকি থেকে যাওয়া হয়। কিন্তু ইতিহাস তো অন্য কথা বলে। আমেরিকার সাথে যুক্ত থেকে কোন দেশ উন্নতি করেছে, কোন দেশের সত্যিকার অর্থে সামগ্রিক সকল মানুষকে নিয়ে জীবন যাপনের উন্নতি ঘটেছে, দেশ হিসাবে তার মর্যাদা তৈরি হয়েছে, এইরকমটা খুব বেশি পাওয়া তো যায় না। উল্টো বলা হয়ে থাকে রাজনীতিতে একটা চালু আছে কথা, আমেরিকা যার বন্ধু তারা শত্রু দরকার নাই। সুতরাং এইরকম পরিস্থিতি মৌলানা ভাসানী রাজনীতির গতিপথ তৈরি করেছিল। শেখ মুজিবুর রহমান
তুলনামূলকভাবে তিনি তখন তরুণ নেতা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়ে গেছে। সুতরাং তরুণ হলেও তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা। তিনি কিন্তু সরওয়ার্দী সাহেবের অবস্থান গ্রহণ করেছেন, মৌলানা ভাসানীর অবস্থান নয়। যদিও তিনি মৌলানা ভাসানী যখন পদত্যাগের হুমকি দিলেন, কার্যত চিঠি পাঠালেন, তখন তিনি মৌলানা ভাসানীকে নানান ভাবে দলে রাখার জন্য তার একটা চেষ্টা তিনি করেছেন। কিন্তু তিনি সরওয়ার্দী সাহেবের রাজনৈতিক অবস্থান গ্রহণ করেছেন। কিন্তু খেয়াল করে দেখুন, ৬২ সালে সরওয়ার্দী সাহেবের মৃত্যুর পরে শেখ মুজিবুর রহমান তিনি তার রাজনৈতিক গতিপথ কি পরিবর্তন করেন নাই? তিনি কি সেই পুনরায় স্বায়ত্তশাসনের আন্দোলনের চ্যাম্পিয়ন হতে চান নাই? যে স্বায়ত্তশাসনের প্রশ্নে মৌলানা ভাসানী বারে বারে কথা বলছেন আর তাকে নানান ভাবে গালিগালাজ করা হচ্ছে, পাকিস্তানের শত্রু বলে যাকে অভিহিত করা হচ্ছে, যারা করছেন, যাদের নেতৃত্বে এগুলো করা হয়েছে, তাদের মধ্যেকারই একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি শেখ মুজিবুর রহমান ৬৬ সালে নিজেই ৬ দফায় আসছেন এবং পরবর্তী ইতিহাস আমরা জানি। আমি এখানে দুটো প্রসঙ্গ বলবো আমাদের রাজনীতির গতিপথে। শেখ মুজিবুর রহমান, মৌলানা ভাসানী এই যে স্বায়ত্তশাসনের সংগ্রামের ওই স্পিরিটটা যখন গ্রহণ করেছেন, তিনি এই দেশে জাতীয় নেতা হিসেবে প্রধান জাতীয় নেতায় রূপান্তরিত হতে পেরেছিলেন। কিন্তু শেখ মুজিবুর রহমান, যিনি ৬৯ সালে গণঅভ্যুত্থানের পর যাকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হলো, তিনি কি ওই যে স্বায়ত্তশাসনের রাজনীতি, তার মধ্যে গণমানুষের অধিকারের প্রশ্ন, সেটাকে পুরোপুরি ধারণ করেছিলেন? নাকি সরওয়ার্দী সাহেবের মতো আমি ক্ষমতায় গেলেই গণমানুষের অধিকার হয়ে যায়, এমনকি স্বায়ত্তশাসন হয়ে যায়, সেই রাজনীতির ধারাবাহিকতা করেছেন? এটা আমরা ৭২ সালের পরে টের পাবো। কারণ ৬৯ গণঅভ্যুত্থান, স্বায়ত্তশাসন বলতে কি বোঝায়? ওটা কি কেবল ৬ দফা? ওটা কেবল একটা শাসনতান্ত্রিক মামলা, নাকি এটা গণমানুষের সত্যিকার অধিকারও? সেটা কিন্তু ফয়সালা হয়েছিল ১১ দফায়, মূলত ছাত্রদের দিক থেকে। দুর্ভাগ্য যে সেই জিনিসটা রাজনৈতিক ভাবে, রাজনৈতিক দলের আকারে সেই জিনিসের তার উপর ভিত্তি করে যে কর্মসূচি প্রণয়ন করা দরকার ছিল সেটা গড়ে ওঠে নাই। কিন্তু পরিষ্কার ভাবে গণমানুষের অধিকার সহ যে স্বায়ত্তশাসন, স্বাধীনতার অর্থ যে প্রত্যেকটা নাগরিকের অধিকার প্রতিষ্ঠা, এইটা ৬৯ গণঅভ্যুত্থান সেই আন্দোলনকে এগিয়ে নিয়েছিল, সেই রাজনৈতিক প্রশ্নটাকে এগিয়ে নিয়েছিল। কিন্তু তাকে রাজনৈতিক ভাবে ধারণ করা যায় না। এই ৭০ সালের নির্বাচন বর্জন সমস্ত কিছু আওয়ামী লীগের হাতে দিয়ে দিয়েছে। ফলে আওয়ামী লীগ একক দল হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব লাভ করেছে এবং এর পরিণতি হচ্ছে ৭২ সালে যখন তারা ক্ষমতা গ্রহণ করলেন, ঠিক সরওয়ার্দী সাহেবের লাইন, তারা ক্ষমতা এসেছেন, কাজেই সমস্ত গণমানুষের অধিকার অর্জন হয়ে গেছে, স্বাধীনতা আমরা পেয়ে গেছি। কিন্তু আমরা দেখলাম ৭২ সালে যে সংবিধান প্রণীত হলো, তাতে গণমানুষের অধিকার এক হাতে দিয়ে আরেক হাতে কেড়ে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। কোন গণমানুষের অধিকার একটাও এই সংবিধানে আইন দ্বারা বলবৎযোগ্য নয়, এমনকি শিক্ষার অধিকারটাও না। সুরঞ্জিত সেনগুপ্ত বলেছিলেন, অন্তত সকল শিশু শিক্ষা রাষ্ট্র দিতে বাধ্য থাকবে, এইটা পর্যন্ত করেন, সেটাও তারা রাজি হন নাই। কাজেই রাজনীতির ওই যে ধারা, আমরা ক্ষমতায় গেলে সব হয়ে যায়, রাজনীতির যে গুণগত রূপান্তর, রাষ্ট্রটা যে মূল ক্ষমতা যে ওইখানে, রাষ্ট্রের চরিত্রের মধ্যে বদল, সেই রাষ্ট্র জনগণের পক্ষে থাকবে না জনগণের শত্রুতে পরিণত হবে, সেইটা যে আসল নির্ধারণ। সেটার জন্য যে আইন গুরুত্বপূর্ণ, সেটার জন্য সংবিধানের ক্ষমতা কাঠামো গুরুত্বপূর্ণ, সেটার যে অর্থনীতি গুরুত্বপূর্ণ, সেই প্রসঙ্গগুলো আর আলোচনার বিষয় নয়। আর দুই, রাজনীতির আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ ছিল ওই ৫৭ সালের কাগমারিতে। আমরা কি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এবং অন্য রাষ্ট্রের সাথে সম্পর্কের ক্ষেত্রে, নাকি আমরা অনুগত দালাল রাষ্ট্র হব? সরওয়ার্দী সাহেব যে লাইন নিয়েছিলেন, বাংলাদেশের নতুন রাষ্ট্রের ৭২ সালে যে রাষ্ট্র পত্তন হয়েছে, সেই রাষ্ট্রের গতিমুখ কি? আজকে ৫০ বছর আমরা উদযাপন করতে যাচ্ছি। ৫০ বছর পরে এসে যখন আমরা আলোচনা করছি বাংলাদেশে, বাংলাদেশ রাষ্ট্রের গতিমুখ কি? স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, নাকি শক্তিধর রাষ্ট্রগুলোর পায়রানি করা, দালালি করা, গদি টিকিয়ে রাখার জন্য তাদের কাছে দেশের স্বার্থ বিকিয়ে দেওয়া, সেইটাই কি বাংলাদেশের ভবিষ্যৎ হয় নাই? এটা এমনি আকাশ থেকে আসে নাই। ওই যে হোসেন শহীদ সরওয়ার্দী সাহেব, যিনি বাংলার রাজনীতিতে সার্বভৌমত্বের প্রশ্নটাকে লক্ষ্য করেছিলেন,
ক্ষমতা নিয়ে ভুলে গিয়েছিলেন, আপোষকে প্রধান করে তুলেছিলেন। মৌলানা ভাসানী যিনি সার্বভৌমত্ব প্রশ্নটাকে প্রধান করে তুলেছিলেন, গুরুত্বপূর্ণ করে তুলেছিলেন। মর্যাদার জায়গা না থাকলে সেই দেশের নাগরিকরা মর্যাদা পায় না, তার দেশের রাষ্ট্রের কাছ থেকেও পায় না। যে রাষ্ট্র অপর রাষ্ট্রের দালালি করে সেই রাষ্ট্র নিজের জনগণের উপরও পীড়ন চালায়, নিপীড়ন চালায়, তার অধিকারও কেড়ে নেয়, তার মর্যাদাও কেড়ে নেয়। এই সূত্র বাংলাদেশের 50 বছরের আমাদের অভিজ্ঞতা। কাজেই কাকমারি আমাদের রাজনীতির দুই পথ। সেই পথে জনগণের যে পথ ছিল, যে পথ 69-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটা মহাসিন্ধুর কল্লোলের মতো বিকশিত হয়েছিল, আমরা তাকে রাজনৈতিক ভাবে ক্ষমতার অংশীদারিত্বে পরিণত করতে পারেনি এই দেশের জনগণ। মৌলানা ভাসানীর মতো নেতা থাকতেও তিনি নিজে ক্ষমতায় যেতে চাননি কখনো। এইটা একটা বড় আমাদের দুর্বলতা হয়ে গেছিল। এটা একদিকে যেমন শক্তির ব্যাপার, এটা একদিকে দুর্বলতার ব্যাপার। কেননা তিনি ওই রকম আর কোন নেতৃত্ব খুঁজে পান নাই যারা গণমানুষের সেই রাজনীতিটাকে ধারণ করবে এবং ক্ষমতার লড়াইয়ে থাকবে। তিনি ভরসা করেছিলেন শেখ মুজিবুর রহমানের উপরে। 9 মার্চ যখন 7 মার্চের ভাষণ হয়ে গেছে, তিনি বলেছিলেন যে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আন্দোলন হবে এবং সেই আন্দোলনের জায়গায় নিতে হবে। এই যে এখানে একটা কাগজ পড়তেছিলাম, জাফরুল্লাহ ভাই নিয়ে কথা বলতেন যে ডিসেম্বর মাসেও মৌলানা ভাসানী স্বাধীনতার উস্কানি দিচ্ছেন বলিয়া তাকে অভিযুক্ত করা হচ্ছে। কিন্তু আমরা আওয়ামী লীগ যে দলটিকে দেখলাম 72 সালে, সেই দলের কি পরিণতি দাঁড়িয়েছে, 3.5 বছর কি শাসন আমরা দেখেছি। 75 সালে 15 আগস্ট নিঃসন্দেহে একটা ভয়াবহ মর্মান্তিক ঘটনা ঘটেছে। সেটা নিন্দা জানানোর ভাষা খুব কঠিন। কিন্তু 3.5 বছরের যে শাসন হয়েছে বাংলাদেশে, এই 3.5 বছরে যে রাষ্ট্র পত্তন করা হয়েছে, যে অর্থনীতি নির্মাণ করা হয়েছে, সেটা জনগণের পক্ষে যায় নাই। জনগণের যে নাবিশ্বাস হয়েছিল, এটা তো এই ইতিহাসটা আপনারা চাইলেও চাপা দিতে পারবেন না, মানুষকে ভুলিয়ে রাখতে পারবেন না। এই দেশের মানুষের অভিজ্ঞতার মধ্যে দিয়ে প্রজন্ম থেকে প্রজন্মতে যাতে সঞ্চারিত হচ্ছে। আজকে 50 বছরে এসে যে আমরা ওই একই রকম একটি নাবিশ্বাস তোলা শাসনের মধ্যে আছি, সেটা আমরা সবাই বুঝি। একটু আগে নুরু অনেকক্ষণ ধরে কথা বললো যে আল জাজিরার রিপোর্ট, এটা নিয়ে এখন সারা দেশে আলোচনা হচ্ছে। তো এটা খুব কাইম ভাই ভালো বলেছেন যে আমরা এর চেয়ে সবাই বেশি জানি, আমাদের বাস্তব জীবন দিয়ে জানি। আর এই দেশটা ছোট, এই দেশের খবরাখবর তেমন গোপন থাকে না, সবকিছুই আমরা কম বেশি জানি, কিন্তু প্রমাণ সহকারে হাজির করতে পারি না। যেমন আওয়ামী লীগের লোকেরা কি বলে, সরকারি দলের লোকেরা, তারা এখন আল জাজিরা রিপোর্ট নিয়ে নানান ভাবে আলাপ আলোচনা করছেন। এটা ঠিক হয়েছে কিনা, প্রমাণ সিদ্ধ হয়েছে কিনা, সাংবাদিকতার ব্যাকরণ থেকে এটা যথার্থ হয়েছে কিনা, ইত্যাদি ইত্যাদি। এগুলো কেন করছেন তারা? যা ঘটনা বলা হয়েছে, বাংলাদেশে কোন ক্ষমতাধর ব্যক্তির আত্মীয় স্বজন যে ক্ষমতার অপব্যবহার করেন, এটা কি নতুন কোন বিষয়? এটা কি নতুন কোন বিষয়? এটা আমরা সবাই জানি যে ক্ষমতাশালী ব্যক্তিদের আত্মীয় স্বজনরা ক্ষমতার অপব্যবহার করে। বাংলাদেশে কেউ একজন একসময় আমার উপকার করলে, আমি ক্ষমতাধর হয়ে উঠলে, সেই ব্যক্তি যে এটাকে এই সুযোগ গ্রহণ করে, এটা কি নতুন কোনো বিষয়? এই নতুন বিষয় সব চলছে, আমরা সবাই এগুলো জানি। কিন্তু আওয়ামী লীগের লোকেরা যেভাবে দিনে দুপুরে ভোট ডাকাতি করলো, রাতের আধারে ভোট ডাকাতি করলো, তারপরে প্রমাণ করতে চাইল যে প্রমাণ দেখান, কোর্টে যান, প্রমাণ করেন। এই যে তারা প্রতি মুহূর্তে আমাদের অপমান করে প্রমাণের নামে, কারণ এই দেশের সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তারা দখল করে ফেলছে, ভয়ের রাজত্ব কায়েম করেছে। রাতের আধারে তুলে নিয়ে যাবে বিভিন্ন বাহিনী, গেস্টাপো বাহিনীর মতো এই ভয় কায়েম করে এখন তারা প্রমাণের বাহাদুরি করেন, নিজের দেশে এগুলো চালাচ্ছেন। আল জাজিরা নিয়েও একই কথাই বলছেন। কিন্তু বাংলাদেশের সব মানুষ জানে যা আল জাজিরা বলতে চেয়েছে, কতটুকু তারা প্রমাণ করতে পেরেছে আর প্রমাণ করতে পারেনি সেটা একেবারেই আলাদা প্রশ্ন। যা বলেছে ক্ষমতার অপব্যবহার, প্রধানমন্ত্রীর সাথে যুক্ত ছিল, তারা তার বডিগার্ড ছিল, এখন তারা সেটা স্বীকার করুক আর অস্বীকার করুক। তাহলে সেই আনুগত্যের কারণে আমাদের দেশের সেনাবাহিনীর মতো একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে একজন ব্যক্তিকে বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হয়েছে এবং তিনি ওই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পদকে ব্যবহার করে তার যে এই বিশেষ দলকে সুবিধা দিয়েছেন কিনা, এটা তো অভিযোগ। অভিযোগ হচ্ছে দলীয় আনুগত্যের ভিত্তিতে কিংবা ব্যক্তিগত আনুগত্যের ভিত্তিতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কিংবা তার পদকে ব্যবহার করে ওই দলকে সুবিধা দেওয়া হচ্ছে।
আর ক্ষমতায় থেকে নিজের আত্মীয় স্বজন তাদেরকে সুবিধা দেওয়ার প্রশ্ন। আর আরেকটা অভিযোগ আছে বাংলাদেশ সেনাবাহিনী নাগরিকদের অধিকার হরণ করার জন্য, তাদের যে মত প্রকাশের স্বাধীনতা, তার যে ব্যক্তিগত মত প্রকাশের যে অধিকার, সেটাকে সুরক্ষার যে সাংবিধানিক জায়গা আছে, সেইটা রক্ষার জন্য যে আমাদের দরকার প্রতিষ্ঠানগুলো সেটা কাজ করার কথা, উল্টো বাংলাদেশের সেনাবাহিনী সেই অধিকার কেড়ে নেওয়ার জন্য নানান রকম যন্ত্রপাতি কিনেছে কিনা। এক হচ্ছে কিনেছে কিনা, দুই হচ্ছে ইসরায়েলের কাছ থেকে কিনেছে। এইসব অভিযোগ তো আছে। এই অভিযোগ কি নতুন নাকি? ইসরায়েলের কাছ থেকে তারা যে কিনেছে 18 সাল থেকে বিভিন্ন রকম আরো অন্যান্য অনেক সংবাদ মাধ্যমে খবরটা এসছে, আমরা সবই জানি। এটাই আসলে বিষয়। আল জাজিরা কিছু তথ্য প্রমাণ দিয়ে হাজির করেছে, এখন তারা এটা প্রমাণ যথার্থ দিয়েছে কিনা সেটা আলোচনা করছে, কোনটা কিন্তু বিরোধিতা করতে পারছে না। ঘটনাগুলোর স্পষ্ট বিরোধিতা আমরা প্রাতিষ্ঠানিকভাবে জানতে চাই। বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, রাষ্ট্রের প্রতিষ্ঠান, জনগণের ট্যাক্সের পয়সায় এই সেনাবাহিনী চলে। কাজেই একজন ব্যক্তি যদি ক্ষমতার অপব্যবহার করেন, তাকে রক্ষার জন্য এই প্রতিষ্ঠান ঝামেলা করবে, সেটা আমরা চাই না। আমরা চাই প্রতিষ্ঠানের মর্যাদা থাকবে, কোন ব্যক্তি যদি অন্যায় করে তাকে শাস্তি দেওয়া হবে। কাজেই আমরা আপনাদের প্রাতিষ্ঠানিক ব্যাখ্যা শুনতে চাই। জনগণের সাথে আস্থার সম্পর্ক তৈরি করুন। জনগণের আস্থাহীনতায় যদি রাষ্ট্রের প্রতিষ্ঠান চলে যায়, সেই রাষ্ট্রের অস্তিত্ব সংকটের মধ্যে পড়ে। কাজেই সেরকম জায়গায় আপনারা যাবেন না। প্রধানমন্ত্রী আপনাকে ব্যাখ্যা দিতে হবে যে আপনার প্রতি অনুগত ব্যক্তিরা আপনার নানান জায়গায় আপনি যে তাদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে প্রতিষ্ঠিত করেছেন, আসীন করেছেন, তারা কি সেই অনুদান, আপনার আনুগত্য কিংবা আপনি যে তাদেরকে পুরস্কৃত করেছেন, তার বিনিময়ে তারা আজকে নির্বাচন সহ বিভিন্ন জায়গায় রাষ্ট্রের যে সাংবিধানিক কর্তব্য সেইটা লঙ্ঘন করে জনগণের অধিকার হরণ করে আপনাকে সুবিধা দিচ্ছেন কিনা, এই ব্যাখ্যা আপনাকে দিতে হবে। আমরা জানি আপনারা এগুলো দিতে পারবেন না বলেই আজকে আল জাজিরার রিপোর্ট মিথ্যা। বাংলাদেশে আল জাজিরার একটা রিপোর্ট এত গুরুত্বপূর্ণ হলো কেন? হ্যাঁ, আমাদের মর্যাদা লাগে। বিদেশে একটা রিপোর্ট প্রকাশিত হচ্ছে একটা সংবাদ মাধ্যমে, তাতে আমাদের লাভ দেওয়ার তো কিছু নাই। ওনারা সবই যে সঠিক বলেন তাও তো না। সিএনএন, বিবিসি, আল জাজিরা সবসময় সঠিক কথা বলেন তা তো না। ইরাকে হামলার সময় এই যে একটা কি বলে মাস ডিস্ট্রাকশনের নামে যে বোমা তাদের কাছে আছে, রাসায়নিক বোমা, হ্যাঁ, এইগুলো তারা প্রচার করে নাই। সেগুলো যে মিথ্যা হিসেবে পরবর্তী এসছে, তার জন্য কি তারা অনেক কিছু জবাবদিহিতার আওতায় এনেছেন তাদের দেশের কর্মকর্তাদের? আনেন নাই। ফলে তাদের রিপোর্টে আমাদের এত লাভ দেওয়ার কিছু নাই। কিন্তু বাংলাদেশে আজকে কেন আল জাজিরার রিপোর্টকে আমাদের গুরুত্ব দিতে হচ্ছে? কারণ এই দেশে আপনারা মত প্রকাশের স্বাধীনতা, সংবাদ মাধ্যমের স্বাধীনতাকে, চিন্তা এবং তথ্যের অবাধ প্রবাহকে আপনারা ধ্বংস করে দিয়েছেন। আপনারা গলা টিপে ধরেছেন। সেই কারণে আমাদের কথা বলতে হচ্ছে। এবং এইটা যত রাখবেন ততই আল জাজিরার খবরই মানুষের বিশ্বাসযোগ্য হবে। এবং আপনারা তখন আহাজারি করবেন, কেন মানুষ আল জাজিরার কথা বিশ্বাস করছে, কেন সরকারের কথা বিশ্বাস করছে না। রাতের আধারে ভোট কেড়েছেন, এই জন্য আপনাদের কেউ বিশ্বাস করছে না। মানুষের অধিকার কেড়ে নিয়েছেন, মানুষের মর্যাদা কেড়ে নিয়েছেন, এই জন্য আপনাদের বিশ্বাস করছে না। এখন তো কেবল বিশ্বাস করছে না, তাই এরপরে সংগঠিত হবে মানুষ। এরপরে মানুষ ঐক্যবদ্ধ আন্দোলনে নামে, রাজপথে নামবে এবং বাংলাদেশের সমস্ত জনগণকে ঐক্যবদ্ধ করে আপনাদেরকে আমরা ক্ষমতা থেকে নামাবো, বাংলাদেশের গণতন্ত্র। এবং আমরা এই কারণে নতুন প্রজন্মের উপলব্ধি হচ্ছে যে আমাদের অতীত ইতিহাসে আমাদের পূর্ব প্রজন্ম যে সংগ্রাম করেছেন, সেইখানে জনমানুষের অধিকার, গণমানুষের রাজনীতি, গণমানুষের রাষ্ট্র, গণমানুষের জন্য আইন, গণমানুষের জন্য অর্থনীতি, সেই সংগ্রাম ছিল। তার ধারাবাহিকতা আজকে বাংলাদেশের জনগণের গণতন্ত্র কায়েম করার জন্য আজকের দিনের নতুন প্রজন্ম দাঁড়াবে। সেইটাই বাংলাদেশে আমরা নতুন করে দেখতে পাচ্ছি। এই কারণে আমরা নতুন করে আশাবাদী। কাজেই একদিকে জাফরুল্লাহ চৌধুরীর মতো মুক্তিযুদ্ধের প্রজন্ম যারা সমস্ত কিছু ছেড়ে দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, আর একদিকে আজকে নূরদের মতো তরুণদের প্রজন্ম যারা এই রক্তচক্ষু উপেক্ষা করে
জনগণের গণতন্ত্র কায়েম করার জন্য নতুন করে ঐক্যবদ্ধ হচ্ছে। সেই লড়াই বাংলাদেশে একটা নতুন ইতিহাসের সূচনা করবে। সেই লড়াই করবে। আপনাদের সবাইকে সেই লড়াই উদ্বুদ্ধ হওয়ার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য এতক্ষণ ধরে শোনার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাইকে সালাম।